এমনি নেট কম আছে ভাই। রক্ত দিয়েছে, এই রক্তের মাধ্যমে অনেকের শরীর সুস্থ হবে, অনেকের উপকার হবে এবং নিজের স্বাস্থ্য ভালো থাকবে। আমি ধন্যবাদ জানাই রিচার্জ করি না গো। আমার এমনি 800 MB ছিল, ছাত্রছাত্রীদেরকে উৎসাহিত করার জন্য 800 MB ছিল কি স্কুল সামগ্রী তাদের হাতে তুলে দিচ্ছি। আর তার সাথে হচ্ছে আমরা নতুন করে বলবো না, শুধু এতটুকু বলতে চাই, এটার বয়সটা কিন্তু খুব বেশি ছিল না, দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল। ইতিহাসের পাতা যদি আপনি উল্টা 62 এই ধরনের অল্প বয়সে শহীদ হয়েছে দেশের জন্য আছে অনেক। না রিয়েলমি শহীদ ক্ষুদিরাম বোস মেদিনীপুর ছেলে, জেলার ছেলে, মেদিনীপুরকে এমনিভাবে মাটি বলা হয়, সেখান থেকে উঠে এসেছিল। সোশ্যাল মিডিয়া, মিডিয়া এইসবের কিছুই ছিল না। লক্ষ্য কি ছিল, উদ্দেশ্য কি ছিল? ব্রিটিশদেরকে আলো খাওয়া থেকে, ব্রিটিশদের অত্যাচার থেকে, ব্রিটিশদের অনাচার থেকে, হিংসা থেকে দেশকে, দেশবাসীকে রক্ষা করতে হবে। বেরিয়েছিল দেশ দেশবাসীকে রক্ষা করবে। আমাদের এখন অনেক সুবিধা আছে, ইন্টারনেট আছে, সোশ্যাল মিডিয়া আছে, বিভিন্ন ভাবে আমরা আমাদের কর্মক্ষেত্রে বা যেখানে যাচ্ছি, মিটিং মিছিল যাই বলুন না কেন, কি আসছে না আসছে জেনে নিয়ে তারপরে বার হচ্ছি। কিন্তু সেই সময় শহীদ ক্ষুদিরাম বোস সেটা ভাবেনি। তিনার লক্ষ্য উদ্দেশ্যটাই ছিল দেশকে ব্রিটিশ মুক্ত করতে হবে। সেই জন্য বেরিয়ে গিয়েছিল, লড়াই করেছিল, স্বল্প বয়সে দেশের জন্য জীবন উৎসর্গ করে দিল। আজকে দিনে দাঁড়িয়ে অনেক আমি ইতিহাস বলবো না, ছোট্ট একটা কথা বলবো, এই না জীবন উৎসর্গ থেকে আমাদেরকে অন্তত একটা জিনিস নিতে হবে, সেটা কি যে লক্ষ্য উদ্দেশ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক রাখি, লক্ষ্য উদ্দেশ্য যদি ঠিক রাখি আমরা, তাহলে আমাদের যে কাজে নিয়োজিত হব, আমি হয়তো সাকসেস না করতে পারলেও আমাদের পরের প্রজন্ম আমাদের দেখার রাস্তায় গিয়ে গিয়ে সেই লক্ষ্য উদ্দেশ্যকে সম্পূর্ণ করতে পারবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার কথা বলছে, যে সমাজ ব্যবস্থাতে ছোট বড় কালো সাদা ফর্সা রাষ্ট্রের কোনো বৈষম্য থাকবে না, সমাজ ব্যবস্থাতে ধর্মীয় ভেদাভেদ থাকবে না, যেই সমাজ ব্যবস্থাতে সবাইকে সম্মান হবে না, যেই সমাজ ব্যবস্থাতে মানুষের অধিকার মানুষের দাবিকে পৌঁছে দেবে, সেই সমাজ ব্যবস্থা করার জন্য এগিয়ে যাচ্ছে। সেটা আমরা সম্পূর্ণ করতে পারলে আমাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাচ্ছি, আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের পরবর্তী প্রজন্ম এসে সমাজকে একটা সুন্দর সিস্টেম উপহার। তাই আমার উপস্থিত হয়েছে, আপনাদের বলবো এই সংকল্প আমাদের নিতে হবে, হলো না বলে ঘরে বসে গেলে হবে না। এগিয়ে নিয়ে যাওয়া আপনার আমার দায়িত্ব কি, মেসেজ পৌঁছে দেওয়া। আপনার আমার দায়িত্ব কি হবে, এটা ভালো একটা খারাপ দেখিয়ে দেওয়া। এতটুকুই যথেষ্ট। সময়ের সাথে সাথে আমরা যদি ভালো খারাপের ক্লাসিফিকেশনটা করে দিতে পারি, ভালো খারাপটাকে চিহ্নিত করে দিতে পারি, মানুষ কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই ভালোটাকে ধরবে, খারাপটাকে বর্জন করবে। তাই যারা দায়িত্বশীলেরা আজকের এই আমাদের বর্তমান শিবির ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান করেছেন শহীদ ক্ষুদিরাম বোসের স্মরণে, তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। যে বন্ধুগণ উপস্থিত হয়েছেন, আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন, অনেক আলোচনা হয়েছে। নাসির সাহেব ওবিসি নিয়ে অনেকটা টিপ্পনি বলেছেন, আমাদের মাস্টার সাহেব অনেক কথা বললেন বর্তমান পরিস্থিতির উপরে। আমিও দুটি কয়েক কথা এর সাথে বলবো। তবে আপনাদের বলি, আমি নয়, আমাদের একটা টিম খুব তাড়াতাড়ি আমরা ওয়াকাফ নিয়ে একটা লাইভে বলবো। কারণ আপনাদের বলি, আমিও ব্যক্তিগতভাবে বলছি, কোন প্রোটেস্টের বিপক্ষে নয়। যেখানে যে প্রোটেস্ট হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে, আমি ফিজিক্যালি উপস্থিত না থাকতে পারলেও আমি মেন্টালি উপস্থিত থাকার চেষ্টা করব। কারণ এই ওয়াকাফ নিয়ে অনেক আন্দোলন হচ্ছে, সব হচ্ছে, ভালো কথা, আরো হওয়া দরকার। আজকে ওয়াকাফে কাটছে, কালকে হিন্দু এন্ডোমেন্টস যে সম্পত্তি আছে সেখানে করবে, পরশুদিন দেবত্ব সম্পত্তিতে হাত দেবে, তারপরে গির্জা শ্মশানের সম্পত্তি কবরস্থানে হাত দিচ্ছে, তারপরে সোসাইটি রাষ্ট্রের জমি কেড়ে
দেবে। এদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল করবো, ওটাকে ওই এয়ারপোর্ট দেখবেন এখন বেসরকারি হয়ে যাচ্ছে, স্টেশন বেসরকারি হয়ে যাচ্ছে, আদানি আম্বানি শিল্পপতিদের হাতে সম্পত্তিগুলো তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আজকে আপনি যদি না প্রতিবাদ করেন, প্রতিবাদ করার অনেক আগে দরকার ছিল, সেই সময় প্রতিবাদ করলে আজকে আপনার জন্য বলা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ঠিক সেই সময় প্রতিবাদ হয়নি যখন দেউচা পাশাবিদ থেকে আদিবাসীদের উচ্ছেদ করা যাচ্ছিল, তখন ঘোড়াও আপনারা বলে রেখেছিলেন। তখন পুরুলিয়াতে ওখানে পরিবারের অত্যাচার করেছিল, তখন ঘোড়াও আপনারা বলে রেখেছেন। এখন আপনারা আমার জন্য অন্য প্রতিবাদ করতে ভাবছেন কি করে? এখন ধোয়া দিতে বেরিয়েছে, বাংলাদেশের হিন্দুদের নিয়ে কেন কথা বলবে? এখানকার মুসলমানদের জন্য বাংলাদেশের কেউ বলে না, এখানকার মুসলমানদের জন্য ইউপির কেউ বলে না তুমি বাংলাদেশের হিন্দুর কারণে কথা বলবে। ওই করতে করতে তো আজকে ঘরে ঢুকে গিয়েছে। এই ভাগ করতে করতে তুমি হিন্দু, এটা তো বিজেপির কথা, এটা তো আরএসএস চাইছে, এটা তো শুভেন্দু অধিকারী চাইছে বাংলাদেশের হিন্দুর জন্য কথা বলবে। এখানে হিন্দু অঞ্চল একত্রিত হয়ে এখানে সাম্রাজ্য কায়েম করতে চাইছে, এটা শুভেন্দু চাইছে। শুভেন্দুর তালে তালে আপনাদের পড়ার এখন কথা বলছে, দেখবেন শুভেন্দু অধিকারী তালে তালে আপনাদের পড়ার কথা বলছে। বিজেপি চাইছে বাংলাদেশের হিন্দুদের জন্য ওরাই একা কথা বলবে, কারণ ওটাকে দেখে এখানে কি করবে? ভোট দেন। এত কথা বলছে শুভেন্দু অধিকারী, কই ভারতের প্রধানমন্ত্রীকে তো মুখ খুলতে বলেন। আর আমরা এই মঞ্চ থেকে বলছি, আজকে নয়, যেদিন ঘটনা ঘটেছিল মিডিয়া আমাকে প্রশ্ন করেছিল, এই মর্মে আমি উত্তর দিয়েছিলাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো বিদেশে নীতি আছে, সেটাকে আমি কোনোদিন ভাই ভাই করতে পারবো না। তারপরে আমাদের একটা আলাদা পরিচয়, আমরাও বাংলায় ভাষায় কথা বলি, ওরাও বাংলায় ভাষায় কথা বলে। আমাদের ছাত্রাবাস, বাংলাদেশের মানুষের ছাত্রাবাস আলাদা নয়, একটা আবেগের জায়গা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছে এটা বন্ধ হওয়া উচিত। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর একটা মন্তব্য আমরা চাই এই বিষয়ে বিবৃতি দিই। দেখুন এতদিন হয়ে গেল দেশের প্রধানমন্ত্রী বিবৃতি দেয়নি, তাহলে কি ভিতরে ভিতরে তো চাইছে এটা হোক, বাংলাদেশের হিন্দুদেরকে মারুক, দেশের প্রধানমন্ত্রী চাইছে কি? কথা বলেনি কেন প্রধানমন্ত্রী দেশে? আর বাংলাদেশের হিন্দুদেরকে মারুক, আর শুভেন্দু অধিকারী দিল্লি কোর্ট এখানে কি করবে? মিটিং মিছিল করে ভোটটাকে এক করবে, এটা চাইছে নাকি? আর আজ যখন আইএসএফ নবমন্ত্রী প্রতিবাদ করে তখন কি হচ্ছে? কারণ আমি তাদের গ্রামীণ হাতে ছাই ফেলেছি, ওরা বলছে হিন্দু হিন্দু হিন্দু, আর আমরা বলছি ও মাইনরিটি, নওশাদ সিদ্দিক ও মাইনরিটি। বাংলাদেশের হিন্দুদের বেশি হচ্ছে, আমরা ওখানে ইন্ডিয়ার মুসলমানরাই ভালো ভালো। তার প্রমাণ তো উত্তর করেছে, দেখে 1991 সালে একটা স্পেশাল ওয়ার্কিং আইন অ্যাক্ট হয়েছে, যেখানে বলা আছে 15 আগস্ট 1947 প্রত্যেক ওই অবধি ওর পিছনে যে সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলো আছে, সেই ধর্ম প্রতিষ্ঠানের চরিত্র কোনোভাবে বদল করা যাবে না, ওটা নিয়ে কাটছাট করা যাবে না। সেই আইনকে মান্যতা না দিয়ে ওখানকার একটা সেশন কোর্টের জজ কি করলেন? সেশন কোর্টকে অর্ডার পাস করলেন, সকালে আপনার যখন একটা মামলা করতে যায় দেখবেন উকিল কি করে? এফিডেভিট করে মামলাটা ফাইল করে। তারপরে কি হয়? জজে যার বিরুদ্ধে আমি মামলা করছি তাকে বলে কি কপিটা সার্চ করো, মানে আপনার বিরুদ্ধে আমি মামলা করছি, আপনি এক পেশে কোর্টে জিততে পারবেন না, আপনাকে আমাকে কপি পাঠাতে হবে, মানে একটা পাঠ যে আমি কি বিষয়ে আপনার বিরুদ্ধে মামলা করেছি, ডেট হবে, এফআইআর হবে, আলোচনা হবে, তারপরে একটা করে পাঠ যাবে। কিন্তু সকালে সাবমিট করেছে, কয়েক ঘন্টার মধ্যেই অর্ডার করে দিল এএসআই হচ্ছে, হ্যাঁ সার্ভে করার জন্য অর্ডার করে দিল। যাদের বিরুদ্ধে মামলা হচ্ছে মসজিদ কমিটি হোক, তাদেরকে কোনো কপি সার্চ না করে, এবং যাদেরকে তদন্ত করার দায়িত্ব দিল তারাও তো রেডি ছিল, তারাও এসে শুরু করে দিল। এটা একটা বড় কনস্পিরেসি। তো কথাই যেটা আমি আবার ফিরে আসছি, তো এটা নিয়ে ওরা কথা বলবে না। শুভেন্দু অধিকারীরা, শুভেন্দু অধিকারীদের ভোট এখানে দরকার, সেটা নিয়ে কথা বলবে। নওশাদ সিদ্দিকীরা
আইএসএফের লড়াইটা কোথায়? এই যে ধর্মকে সামনে রেখে যারা রাজনীতি করছে এদের বিরুদ্ধে লড়াই আমাদের। আমরা প্রতিবাদ কোথায় করেছি? অসমে যে সময় ওখানকার মুসলিমদেরকে গুলি করেছিল অসম সরকার, অসম ভবনে গিয়েছিলাম। ত্রিপুরা ভবনে গিয়েছিলাম আমরা। আপনার মণিপুর অত্যাচার চলছে, আমরা মণিপুর ভবনে গিয়েছি। উত্তর প্রদেশে অত্যাচার চলছে, উত্তর প্রদেশে ভবনে গিয়েছি। বাংলাদেশে বাংলাদেশের এখানে যে অফিস আছে সেখানে আমরা গিয়েছি। যে সমস্ত জায়গায় অন্যায় হয় তার বিরুদ্ধে আমরা, যারা অত্যাচারের শিকার হয় তাদের পক্ষ নিয়েছি। এতে অনেকের রাগ হয়ে যাচ্ছে। যাই হয় হোক, দিনের শেষে আমাকে জবাব দিয়ে কার কাছে বলতে হবে? চোখটা বন্ধ করলে আমার ধর্মীয় পরিচয় কি আমাদের দিনে আল্লাহর কাছে করতে হবে। সেখানে কানেকশনটা ঠিক আছে আর মনের কাছে নাকি যথেষ্ট। এইটা এমন ভাবে মিশে বাংলা সমাজ। আচ্ছা, আপনাদেরকে যারা এখানে উপস্থিত আছে ম্যাক্সিমাম ধর্মীয় পরিচয় দিয়ে দেখি আবার মুসলিম মানে আমি আপনাদেরকে বলি, মুসলিম নন মুসলিম প্রত্যেক জিজ্ঞাসা করছি। মুসলিমদের ধর্মে বিশ্বাসী আল্লাহ পাক সারা পৃথিবী সৃষ্টি করেছেন, তাই তো? ঠিক বিশ্বাস ঠিকঠাক আছে তো? বিশ্বাস আছে ঠিকঠাক? আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, এটা মুসলমানদের ধর্মীয় বিশ্বাস। হিন্দুদের ধর্মীয় বিশ্বাস কি? তাদের ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করে, তাদের কাছে সম্মানীয়। খ্রিস্টানদের বিশ্বাস কি? যিশু খ্রিস্ট সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাই তো? যে যার বিশ্বাস নিয়ে আমরা চলছি, একে অপরকে কোনোভাবে আঘাত দেবে এটা ইসলাম ধর্ম কোনোদিন শিখায়নি। ইসলাম ধর্ম এটাকে পারমিট করে না। এবারে এসব একটা উদাহরণ টানছি। এবার বলুন, আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ তো হিন্দুকে তৈরি করেছে নাকি? বলুন, ভয় লাগছে নাকি? এবার উত্তর দিকে তো ফেসে যাবে। আল্লাহ কি হিন্দুকে তৈরি করেছিল? খ্রিস্টানকে তৈরি করেছিল? আমার ধর্মীয় বিশ্বাস আছে বলছেন, আপনার ধর্মীয় বিশ্বাস আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছে। তাহলে সমস্ত মাখলুকাতকে, বিভিন্ন ধর্মের মানুষকে, বর্ণের মানুষকে আল্লাহ তৈরি করেছে। তাহলে আপনি কে? আল্লাহ সৃষ্টির উপর অত্যাচার চলছে, চুপ করে বসে আছেন? আপনার ধর্ম এটা বললেই বলছে মলি সাহেব ওদের বিজনেসে ভাটা পড়ে যাবে। এবার আসা যাক, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে যদি বলা হয়, যদি দিলীপ ঘোষের বলা হয়, ওরা তো ভারত পশ্চিমবাংলার এখন সব থেকে বড় হিন্দুত্বের লিডার। আমাদের এলাকার যে মন্দির আছে দেখলাম ওর পুরোহিতদের থেকেও বড় নেতা। যে পুরোহিত মহাশয় সবসময় ধর্ম নিয়ে থাকে, উনি অন্য বড় হিন্দু নয়, শুভেন্দু অধিকারীরা যত বড় হিন্দু। তো শুভেন্দু অধিকারীদের উদ্দেশ্যে যদি হয়, শুভেন্দু অধিকারীদের বিশ্বাস হতো বা হিন্দু সমাজের, বৃহত্তর হিন্দু সমাজের বিশ্বাস কি ভগবান সারা পৃথিবীকে সৃষ্টি করে। তাহলে বলুন, তারা কি ঠিকঠাক বিশ্বাসের উপরে এস্টাবলিশ আছে? তাদের ভাষাতে মুসলমানকে তো ভগবান সৃষ্টি করেছে, তাদের ভাষাতে খ্রিস্টানকে ভগবান সৃষ্টি করেছে, তাদের ভাষাতে মণিপুরের একটু কি জাতির মানুষকে ভগবান সৃষ্টি করেছে, তাদের ভাষাতে উত্তর প্রদেশের মুসলমানকে সৃষ্টি করেছে। তাহলে কিভাবে অত্যাচার করছে বা অত্যাচার করলে চুপ আছে? তারা কি ধর্ম মানছে? ধর্মের নামে বাদ ধর্মিক হয়ে ঘুরছে শুভেন্দু অধিকারী মহাশয়ের মতো বিজেপি শুধু ভোটের জন্য লড়াই করছে। একইভাবে আপনারা খ্রিস্টানরা বলছে যিশু খ্রিস্ট সারা পৃথিবীকে তৈরি করেছে, তাদের ধর্মীয় বিশ্বাস, ওখানে আমার কোনো বিতর্ক নাই। আমার ধর্ম বিশ্বাস আল্লাহ সারা পৃথিবী সৃষ্টি করেছে, এটা আমি নেই মানুষ। তোমারটা ভুল, তোমারটা ধরে টানলো, তোমার এটা কোনোভাবেই শান্তি তো না বা কাম্য না। যেটা বিশ্বাস নিয়ে যেটা মতো করে তুমি বার্তা দিতে পারো, এটা আলাদা পার্ট। আমি যেটা বলছি, তাহলে খ্রিস্টান দেখুন, অনেক খ্রিস্টান দেশ কিভাবে সেখানে যারা সংখ্যালঘু আছে সেভাবে আক্রমণ চালাচ্ছে। আমেরিকায় বলুন না, রাশিয়া বলুন না, কিভাবে অস্ত্র বিক্রি করছে, অস্ত্র বিক্রি হচ্ছে মানুষের উপর কাজ করছে, ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? মানুষ তো হচ্ছে, যিশু খ্রিস্ট সৃষ্টির মানুষের উপরে তো করছে। আমি আপনাদের বলবো একটু চোখ খুলতে হবে। আজকে ওয়াকাফের উপরে বলেছে বলে দেখুন, ওয়াকাফের কলকাতায় 3টে বড় মিটিং হয়েছে নাকি হতে চলেছে, 3টি হয়ে গেল, 3টি হয়ে গেল। আপনি বলুন, কথাটা হয়তো খারাপ লাগতে পারে,
এই কথাটা খারাপ লাগতে পারে, একটা কোনো জায়গায় আদিবাসী সমাজের মানুষকে বললো না এটা অন্যায় করেছে। কেন হয়? কেন পারছে না? কেন আদিবাসী সমাজ এসে বলতে পারছে না, বলছো না যে মুসলমানদের সাথে এটা অন্যায় হচ্ছে? কেন বলছে না? ওদের যখন জমি কেড়ে নিচ্ছিল আপনি চুপ করেছিলেন। বুঝতে হবে আপনাকে আমি কোথায় বলছি, যদি বোঝার না ক্ষমতা থাকে কিছু করার নেই ভাই। আমি আমার এখন রাজনৈতিক ব্যানারে বলছি, আমাকে আমার জায়গা থেকে আমাকে বলতে হবে, নাহলে বলতে হবে ধর্ম মিশিয়ে দিচ্ছে রাজনীতিতে, ধর্মের রাজনীতি করছে। আজ পর্যন্ত আমি কোনোদিন স্টেজ থেকে বলিনি যে মুসলমান তুমি আমাকে ভোট দাও, আমি মুসলমান তুমি মুসলমান আমাকে ভোট দেওয়ার কথা আমি বলিনি। এটা বারবার বলেছি, যদি আমাকে সুযোগ দাও আমরা এই করে দেবো, নাহলে মুসলমানকে ভোট দিয়ে কি করবে? 44টা বিধায়ক আজকে বিধানসভায় ছিল মুসলিম সমাজে, তো অনেকেই বক্তব্য দিয়েছে, দেখতে পেলাম আপনি অনেকেই বললো, দেখতে পেলাম তো কি বললো না বললো। লাভ কি হবে? হিন্দু মুসলমান গুণে লাভ হবে না। বলছে আজকে বলছে আমাকে আমার লোক কাছে লাভ হবে। 63টা মতো বিধায়ক আছে যারা এসসি কোটায় থেকে রিজার্ভ হয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিধানসভার মধ্যে যখন ফেক এসসি সার্টিফিকেট কেন আনা হচ্ছে, ফেক এসসি সার্টিফিকেট কেন হচ্ছে, দলিতদের কোটাতে নন দলিত কেন চাকরি পাচ্ছে, তার যে শিক্ষা করতে দেখতে পেলাম না দুটি কয়েক ছাড়া। বিধানসভার মধ্যে দেউতা পাশাবিয়ার কোনো জায়গা করে নেওয়া হচ্ছে, অর্থাৎ চোপড়াতে আদিবাসী চাপাড়ে আদিবাসী বাবা কেন অত্যাচার হলো, পুরুলিয়াতে আদিবাসী বাবা কেন অত্যাচার হলো, কিন্তু কথা বলছে না 18টা এসসি সমাজ থেকে বিধায়ক এসেছে। তাই বলছি হিন্দু মুসলমান ও মুসলমান হতে পারলে লাভ হবে, ও দলিত হতে পারলে লাভ হবে, ও আদিবাসী হতে পারলে লাভ হবে, এই তথ্য আমি বিশ্বাস করে নেবেন না, আমি নিজের চোখে ওখানে দেখি কি হচ্ছে। তাই বন্ধু আপনাদের কাছে সেটাই বলবো, দেখো 3টে হয়েছে, আমি কাউকে দেখতে পেলাম না। আগামী দিনেও যেভাবে ফেসবুকে ওই বলছিল, আমি তো অত রায় করি না, সময় হয়েছে না, মাস্টার সাহেবের কথা ধরে আমি বলছি, বা যেভাবে চায়ের দোকানে বসে এই ধরনের কথাবার্তা বলছে, ক্রমশ আপনাকে কি করছে, টিকা করার চেষ্টা করছে। এটা একটা এজেন্ডা চলছে, এটা একটা এজেন্ডা চলছে, আপনার হয়ে কথা আপনাকে বলতে হবে শুধু। করে দেন আপনাকে কোনটা করার চেষ্টা হচ্ছে। তাই বন্ধুগণ আপনাদের বলবো, যে অন্যায় হবে, যে অন্যায় হচ্ছে, অন্যায়কারীর বিপক্ষে কথা বলতে হবে, যে যার অন্যায় হচ্ছে তার পক্ষ নিতে হবে। আমরা এখানে এখন ভাবে দেখছি যে ওটা গ্রাম, অন্য গ্রাম, অন্য রাজ্য, অন্য দেশ, আমরা কেন ভাবতে পারছি না পৃথিবীতে একটা দেশ আর আমাদের প্রতিষ্ঠা করতে হবে, এটা কেন আমরা ভাবতে পারছি না? সর্বজনীন ব্যাপারটা কেন আসছে না? এটা আমাদের মধ্যে কারা এই ভাবনাটাকে আসতে দিচ্ছে না? আজকে বিধানসভার মধ্যে মাননীয় কারা প্রশাসন দপ্তরের একটা মন্ত্রীকে একটা প্রশ্ন করেছি, খুব তাড়াতাড়ি দেখবেন চর্চা হবে। আমি এমন কোশ্চেন করেছি যারা নিজেদেরকে প্রগ্রেসিভ বলে, যারা নিজেদেরকে বলে আউট অফ বক্স চিন্তা করি আমরা, যারা নিজেদেরকে বলে আমাদের ধারণা পৃথিবীতে সৃষ্টি হয়, তারা আমার কোশ্চেন শুনে হাসছে, খিল্লি করছে। হবে আপনারা শুনুন, তার ভাবি কি করছেন বলবো না, কিন্তু তারা বলছে তারা আমার কোশ্চেন চাই, এইটা থাকার জন্য ঠিক পছন্দ হয় না। হ্যাঁ, সামনে তাদের কাছে হাসির ফোড়া করছে। আপনাদের বলে যায় যেভাবে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিল দিল না, এই নওশাদ সিদ্দিকীরা অনেকে আছে বিধানসভার মধ্যে বিধানসভার বাইরে চিৎকার করেছে, দিতে বাধ্য হচ্ছে সরকার চাপে পড়ে। আমি যারা প্রশ্ন করেছি, মন্ত্রীকে প্রস্তাব রেখেছি, আগামী দিনে দেখবেন ওটা হবে হবে হবে। কিন্তু ওটাকে অনেকে আসছে, অনেকে ডেকে ডেকে বলছে তুমি এটা কি করে বললে, তুমি এটা কি করে বললে। আমি একজনের টুক করে কানের কাছে বললাম, এটা যদি আপনাদের দলের কেউ বলতো কেমন লাগতে বলবেন? আমি ঘরে যে চিন্তা করবেন তুমি বলেছি, কারণ এমন চুরি চুরি করে বসে আছেন, কখন জেলে ধরে দেবে, ফ্যামিলি ফ্যামিলি তার সাথে জেলে কে বলে ওই কাটা কাটা দিয়ে থাকে নাকি, মধ্যখানে জেলে থাকে কি তো জেলে থাকলে কথা বলতে গেলে মধ্যখানে থাকে, এইরকম হয়ে যাবে, আর বইটা যেতে পারবেন না, ফ্যামিলিটা যেতে পারবেন না। আর যে প্রস্তাব দিয়েছি যদিও চলে যান, ফ্যামিলির কাছে থাকতে পারবেন। তো আমাদেরকে ওই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা আপনাদের বলুন তো,
কেউ যদি অদম হয় আপনি কি উত্তম হবেন না? আপনার জন্য কেউ গলা ফাটাচ্ছে না বলে আপনার চোখের সামনে একটা অন্যায় হয়ে যাচ্ছে, আপনি চুপ করে বসে থাকবেন? এটা কি বসে থাকা যায়? তাহলে ওর আর আপনার মধ্যে পার্থক্য হবে কি করে? আপনি মহান হবেন তাহলে কিভাবে? আপনি ওর থেকে ভালো নিজেকে প্রমাণ তাহলে কিভাবে করবেন? ওর থেকে ভালো যদি আপনি নিজেকে প্রমাণ করতে চান, আমার বিপদে কেউ পাশে থাকলে দেখার প্রয়োজন নাই। অন্যের বিপদে তাকে দেখা, সে দেখার আগে তার পাশে আমি চলে যাবো, আমার পরিচয় আমি দেবো। আমি আবারও বলছি না ধর্মীয় মাফিক নয় বলে আমি ধর্মীয় কোড করতে পারছি, কিন্তু আমারও তো একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় আছে। ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, তিনি উত্তর দিয়েছিলেন ক্ষুধার্তকে খাদ্য দান করা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারের জন্য বলেনি যে তোমার কাছে বিরিয়ানি খাবারের প্যাকেট আছে, এটা আমার ভাই, তুমি মুসলমান, তোমার সামনে মুসলমান ক্ষুধার্ত বলে খাদ্য দেবে, এ কথা বলেনি। তিনি আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছিলেন 1450 বছর আগে। এমনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ যুক্তিমতী হিসাবে তিনি আজকে খ্যাত হয়ে আছেন। এই জন্যই হয়েছে তিনি একবারের জন্য শিক্ষা দেয়নি যে হাতে তোমার খাবারের প্যাকেট আছে, তুমি নন মুসলিম ক্ষুধার্ত থাকলে দেবে না, বা শুধু মুসলমান ক্ষুধার্তকে দেবে, কথা বলেনি। তিনি মানবতার পাঠ আমাদের 1450 বছর আগে পড়িয়েছিলেন যে হাতে খাবার আছে, সাথে ক্ষুধার্ত আছে, আর হাতে খাবার করে দাও। ইসলামের মধ্যে সর্বোত্তম কাজ হবে। কিন্তু আজকে আমরা খাবারের প্যাকেট দিয়ে দেখছি, আজকে আমরা আমি পার্থক্য করছি। এই পার্থক্য করতে করতে স্বাধীনতার 75 বছর এসে আমাদের সম্পত্তি বিজেপি অপদার্থ সরকার কেড়ে নিচ্ছে। আর শুধু তৃণমূল নিজের নাটক করার জন্য, ভোট ধরে রাখার জন্য নাটক করছে, বাকি দেখুন সবাই চুপ হয়ে গেছে। বিজেপি তৃণমূল কি ভয়ঙ্কর কাজ করেছে। আজকে বিধানসভায় শুনে এসেছি, বিধানসভায় যদি উনি ভুল বলতেন, যে বলেছে তার নাম দেবো না, উনি যদি ভুল বলতেন তাহলে তো স্পিকার স্যার বলতো বা প্রতিবাদ হতো। আমি অবাক হয়ে গেছি। যেটা বলছি, এই জেপিসির মিটিং এ রাজ্য থেকে দুটো এমপি ছিলেন, ওই তথ্যটা আমি জানতাম যে দুটো এমপি 4 বার মিটিং হয়েছে। সেই 4 বারে 2 বার গড় হাজির আর 2 বার আমি একটু ঘুরিয়ে ফেলতে পারি, কোনো মাথায় হয় খসড়া তৈরির ক্ষেত্রে, মনে জেপিসির ক্ষেত্রে 4 বার মিটিং হয়েছে। 4 বারের মধ্যে 2 বার যায়নি, আর 2 বার যখন গিয়েছিল ওখানে গিয়েও একটাও কথা বলেনি তৃণমূলের আমাদের রাজ্যের পক্ষ থেকে প্রতিনিধি যারা গিয়েছিল। ভাবতে পেরেছেন যেখানে বলার দরকার এই আজকে ওয়াকাফের বিলটা কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে, এই মর্মে আজকে পশ্চিমবাংলা বিধানসভাতে কি হয়েছে, চর্চা হয়েছে। 2 দিন টাইম ছিল, 3 ঘন্টা আলোচনা করেছে। 3 ঘন্টার মধ্যে আমার ভাগ্যে 7 মিনিট করতে 7 মিনিট, 7 মিনিট। তারপরে আমি তখন অংশগ্রহণ করেছি, অংশগ্রহণ করে আমি কেন প্রতিবাদ করছি, এটা এই বিলটা কেন প্রত্যাহার করা দরকার সেটা বলেছি। সময় স্বল্প, আর কিছু মিথ্যা অভিযোগ বিজেপির পক্ষ থেকে এসেছিল ওয়াকাফকে নিয়ে, সেটার উত্তর দিয়েছি। তো এটা তো যেমন আমাদের মিনিটস করা থাকলো, রেকর্ড থাকলো। নওশাদ সিদ্দিকী কি বলেছে, যে কেউ যখন চ্যালেঞ্জ করলে, স্পিকার স্যারকে চিঠি করলে বা লাইব্রেরিতে গেলে যখন এ হয়ে যাবে, যে কেউ গবেষণা করতে পারবে, দেখতে পারবে। ঠিক একই ভাবে যখন ওই জেপিসির মিটিং হয়েছে বা খসড়া যখন তৈরি হয়েছিল, এটা তখনও তো আমার বলার জায়গা ছিল, তখন চুপ করেছিলেন কেন? এই প্রশ্নটা কিন্তু তৃণমূলের বন্ধুদেরকে করতে হবে। এই তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করবে, আমাদের ভাগ্য এত খারাপ, বাস্তব বলছি, এমন আমরা এমপি পেয়েছি হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দেবে, হিন্দু ভাইদের মধ্যে আর বিজেপির মতো দলকে শুভেন্দু অধিকারীদের হাতে মশলা তুলিয়ে দেবে। মশলাকে বলা কি বলেছে বিধানসভায় একাধিকবার, যে কথা বিজেপির বক্তব্য দিয়েছে তাদের অধিকাংশ একটা কথাকে নিয়ে চর্চা করেছে। উনি নাকি 2-3 দিন আগে বলেছেন কলকাতায় দাঁড়িয়ে, যেখানে মুসলমানরা 10 জন 12 জন 15 জন 25 জন মিলে নামাজ পড়বে, কিছুদিন নাকি নামাজ পড়লে বা কর্মণীয় নামাজ পড়লে নাকি ওটা অর্থাৎ সম্পত্তি হয়ে যাবে, অর্থ হয়ে যাবে।
ভাবতে পারছেন কত অসত্য কথা বলেছে? এটা নিয়ে যে বক্তব্য দিচ্ছে ওদের অধিকাংশের কথা দিয়ে খোঁচা দিচ্ছে। আচ্ছা এটা কি হয়? এখানে কেন মুসলিম ধর্মের মানুষ আছে অত সহজ? তাহলে বলুন এইরকম ভাবে মিসগাইড করে কি করছে? হিন্দু ভাইদেরকে আরো ভয় দেখিয়ে দিয়ে মানে যা হাত পা ছুটছে যা করছে হিন্দু ভাইদের আরো ভয় দেখিয়ে দিয়ে এই এত সম্পত্তি এত সম্পত্তি দেন বলে চিৎকার করছে। ঘোড়ার ডিম সম্পত্তি একটুখানি সম্পত্তি অকাপে আছে কতটুকু এতটুকু সম্পত্তি আছে আর হাত পা যা ছুটছে এটা পুরো ভারতবর্ষের অকাপে। আমরা দেখাতে চাইছি কিছু মনীষা আছে কিছু বক্তারা আছে। আমি আপনাদের বলি যে সম্পত্তিটা ওয়াকাফের আছে তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের দুটো মন্দিরের সম্পত্তি, মাত্র দুটো মন্দিরের যা সম্পত্তি আছে ওয়াকাফের তাই আছে। সেই যেটা আমার কাছে আছে, যেটা যদি ভুল থাকে কেউ শুধরাতে বললে আমি শুধরে নেবো। তাহলে বুঝতে পারছেন তারা কি ভুল বলবা দিচ্ছে? স্বাভাবিকভাবে হিন্দু ভাইরা বোনেরা কি ভাববে? এ তো পুরো ভারত দখল করে ফেলে এই গেট বন্ধ করা হবে। এরা যখন বক্তব্য দিচ্ছে ওয়াকাফকে ফাটিয়ে ফেলছে, কিন্তু এদের এগেইনস্টে যে প্রশ্নগুলো হচ্ছে উত্তর দিচ্ছে না। প্রশ্ন কি উঠেছে যে শুধুমাত্র নাকি মুসলমানদের জন্য ওয়াকাফ করেছে, বাকি কোনো ধর্মের জন্য এই ধর্মের কোনো ভোট নেই, এটা কেন হলো না? জবাব দিতে হবে। পড়াশোনা করেনি, সব করেছে, আইনজীবী মানুষ তো, কেন বলছে না উনি? দ্য হিন্দু এন্ডোমেন্ট অ্যাক্ট আছে 1800 সালের থেকে তৈরি হয়েছে, কেন তুমি বলছেন না? আপনার যে মন্দির আছে কাশী বৈষ্ণব মন্দির 1800 সালের থেকে হয়েছে, কেন তিনি বলছেন না? তামিলনাড়ুতে আছে, কেন তিনি বলছেন না? কেরলে আছে, কেন তিনি বলছেন না? ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আমার হিন্দু ভাইদের জন্য, আমার খ্রিস্টান ভাইদের জন্য, আমার শিখ ভাইদের জন্য, আমার যে সমস্ত ধর্মের মানুষজন আছে তাদের জন্য আলাদা এই ধরনের ভোট আছে। তারা চাইলে সম্পত্তি তাদের ভোটে দিয়ে তারা দিয়ে সহজ করতে পারে। বলছে না কেন? এটাই বুঝতে হবে কেন আমাদেরকে গাল দেয়। এটা বললে তো হিন্দু ভাইরা কি ভয় পাবে? এটা বললে কি শিখ ভাইরা ভয় পাবে? এটা বললে তো দুধ দুধ পানিতে পানি হয়ে যাবে। সত্যি তো আমাদের সম্পত্তি যা ইচ্ছা দেয় ওই পানি না, ব্যাপারটা ক্লাবে এই পাড়াতে এটা তো হতে পারে যে একটা ওই অনেক জায়গা আছে 5 কোটি টাকা করে মাসে মাসে দিয়ে ভাই লাখ একটা টাকা জমিয়ে রাখা হয় ঈদের সময় বা সময় যেটা করে আছে তো এটা ফান্ড কালেক্ট করে। আপনারা এই পাড়ার মিলে কি বললেন? 12 বাড়ি জায়গা করেন না ভাই? আপনারা করেন তো? 12 বাড়ি জায়গা থাকে না? এই 12 বাড়ি জায়গাটা কিভাবে থাকে? করবে না সবাই কন্ট্রিবিউশন থাকে তো, কেউ হয়তো বেশি একটু দিয়ে দিল বা কেউ জায়গা দিয়ে দিল, বাকি ঘেরা টেরা যা আছে সবাই টাকা দিয়ে একটা করি ওটা একটা ছোট্ট কমিটি করে দিই। কমিটিটার কাজ কি হয়? এটাকে দেখভাল করা। কমিটিটা কি ওটা কি নিয়ে পালাতে পারবে? ওয়াকাফ করতে কি জানতে হবে? এরা বলে খাই না মাকে ওয়াকাফ মানে খুব করে তারপরে মানে খুব করে এমন করে দিচ্ছে ওরা কি? তো এই নিয়ে ভাই অনেক সমস্যা আছে। এখন বলতে আমি এখন ভাই সেই অত এনার্জি আমার নাই। আমি আপনাদের বললাম যে আবার ফিরে আসি, আমরা একটা লাইভ করবো। লাইভ মানে যে আপনাদেরকে 1 থেকে 44 নতুন যে সংশোধনীটা এনেছে 1 থেকে 1 কিছু নেই, 2 থেকে শুরু হচ্ছে নাম বদলানো। এটা শুধু নাম বদলাতে চাইছে বিজেপি। আপনার মোগল সরাইয়ের নাম বলতে দিল, আমরা মোগল সরাই নাম বলতে দিয়ে 10 লাখের নাম কাটে বাচ্চা বেড়ে যাচ্ছে। আমরা প্রত্যেক দিন যে প্রতি বছর হচ্ছে ভারতীয় এই ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আসেন। আমি নয়, আমরা ক্ষতি হচ্ছে তো নাম বলতেছে। আরো অনেক পয়েন্টস আছে, সেই পয়েন্টসটা আমরা একটা লাইভে বসবো। আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা ওই সময় আমাদের লাইভটা দেখবেন। এই জন্যই লাইভটা দেখতে বলছি যে এক্সাক্ট কি আছে, আসল আইনে কোথায় কোথায় পরিবর্তন করতে চাইছে, এই পরিবর্তনটা করলে কতটা ক্ষতি হতে পারে বা কতটা কম বা কত বেশি ক্ষতি হতে পারে, এটা কি উচিত হবে? এই পরিবর্তন করলে সংবিধানের কোন ধারাতে আঘাত লাগছে, কোন জায়গাতে সংবিধানের আঘাত লাগছে, সেই সমস্ত গুলো এবং এর পরিবর্তে এর এগেইনস্টে কি বলা যেতে পারে, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা একটা আসবো।
তাই অনুরোধ করছিলাম তার আগে যেত মিটিংটাকে আপনার ইচ্ছা, আমরা কোনো হস্তক্ষেপ করবো না। রাইট টু ফ্রিডম, আপনার অধিকার আছে। রাইট টু মুভমেন্ট, এখানে ইচ্ছা আপনি যেতে পারেন, আপনি যেতে পারেন। অনুরোধ এটাই যে আগে কার নিয়ে চলে গেছে ও দিন গুজার দিয়া, ও দিন গুজার দিয়া অনেক টাকা সৃষ্টি করেছিল। আর পার্লামেন্টে দেখো সিএর নির্বাচন ছিল, পেছনে পর্যায়ে পাঠিয়েছে। এটাও দেখবে, এটাও দেখবে লোন করবে। কারণ আজকে বলছি আমি, আপনারা দেখলেন আজকে আমি কিছু কথা আমার কানে এসেছে, আমি ডিসকাস করছি না, আমার কিছু কথা কানে এসেছে। দুটো দলে সেশনের পরে লবিতে দাঁড়িয়ে কথা বলছে, আর আমি আসছি না, আমার কানে এসেছে, ডিসকাস করছি না। তো এগুলো সব নাটক হচ্ছে, আমি আপনাদেরকে বলে দিলাম। এই যে বিল পাস, এখানে যে রেজুলেশন হ্যান্ড ওগুলো সব নাটক হচ্ছে। নাটক হচ্ছে আর না হচ্ছে আমার দেখার প্রয়োজন নয়। আমার বক্তব্যটা আমি সেখানে রেখেছি। তাই আপনাদের বলবো ভাই দেখো, তাই আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক থাকবেন, কোন ভেদনা ভাষাতে জড়িয়ে পড়বেন না, কারো প্ররোচনায় জড়িয়ে পড়বেন না। তড়িঘড়ি মমতা ব্যানার্জি ওয়াকাফ বিল নিয়ে যে রেজুলেশন আনলেন, আন্ডার অ্যাক্ট 169 এই বিলের উপরে, তো তড়িঘড়ি মমতা ব্যানার্জি 22 মে তো ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, ওবিসি সার্টিফিকেট বিস্তারিত বলেছেন স্যার। তাহলে আপনি বলুন 22 মে আছে কত তারিখ? ডিসেম্বরের 3 তারিখ, এতদিন আছে। আর আগস্টের 8 তারিখে এই সংশোধনী হয়েছিল। আগস্ট আগে আসে না, মে আগে আসে, স্বাভাবিকভাবে শুরু থেকে মে আগে আসে। 22 মে 8 আগস্ট, তাও এটা পার্লামেন্টে জেপিসির কাছে আছে, জেপিসি নাকি টাইম চেয়েছে, ওরা সাবমিশন করবে, সাবমিট করবে পার্লামেন্টে। কিন্তু আমার বক্তব্য দেখুন, ওবিসি নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমরা বলছি মামলা করেছে, আমি তো কিন্তু মামলা করছি, আমি দুটো মামলা করেছি, একটা নিজের নামে মামলা করেছি, আর একটা যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তার খরচ দিয়ে মামলা করেছি। আমি দুটো মামলা করেছি, তার মামলাটা আমি চাচ্ছি। তো ওটা তো মামলা চলবে, আমরা কি চেয়েছি হাইকোর্টের অর্ডার যেটা আছে সেটাকে স্টে করা হোক, আর অনেক কিছু চেয়েছি। প্রাইমারি লেভেলে কি চেয়েছি, হাইকোর্ট যে রায় দিয়েছে এটাকে স্টে করা হোক, আর অনেক কিছু। কিন্তু রায়টা তো হয়ে যাবে আশা করছি। কিন্তু হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট সেটাকে উড়িয়ে দেবে, এই ধরনের না হতে পারে। কারণ হাইকোর্ট একটা সহজ কথা বলেছে, সহজ এটা 1993 কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস, যেটা যে অ্যাক্ট আছে, আইন আছে, সেই আইনের মাধ্যমে আইনের মুখে সামনে রেখে এই জনগোষ্ঠীগুলোকে ওর মধ্যে ঢুকান। কি করেছিল তৃণমূলের দল, এই কলকাতার যে দলেরা কি করেছিল, যে ওই আইনের তোয়াক্কা না করে মনের মতো ভাবে ঢুকিয়ে দিয়েছিল। ভাই সবার আইনের মধ্যে কেউ না, মোদিও নয়, কেন জানেন? একবার 145 জন এমপিকে শাসন করেছিল, আপনারা জানেন কেন করেছিল? 110 ইতিহাসে অবগত, কারণ আইনের মধ্যে বদলা নয়, মেজরিটি না থাকলে এই বিলগুলোকে পাস করাতে পারবে না। সেই জন্য কি বলে সাসপেন্ড করিয়ে ভোটাভোট বিল পাস করিয়ে নিল। তাহলে আইনের মধ্যে কেউ ঘরে চল না, সরকারকে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছে, সুপ্রিম কোর্টে কেস করতে পারবো না, ভালো ভাবে পরিষ্কার হচ্ছে না, ভালো উকিল দিয়েছে, শিক্ষা করার পরে ব্যবস্থা দিতে ভালো উকিল দিয়েছে, ভালো তো। কিন্তু অন্য যে পার্টটা সেটা করছে না কেন? অন্য পার্টটা কি, যে এখানে ওই আইন অনুসারে 1993 অ্যাক্ট অনুযায়ী এইগুলো তৈরি করে বিধানসভায় ব্যাপারে আপনার বোর্ডকে দিয়ে কমিশনকে দিয়ে তারপরে বিধানসভায় পাস করিয়ে নিলেই কাজ শেষ। বিধানসভাতে হামেশাই পাস হবে, কারণ বিজেপি এখন ৭৭ থেকে নেমে ৭০-এর নিচে নেমে গেছে। আবার তৃণমূলের বন্ধুরা বলছে দরজা খুললেই সব ঢুকে যাবে, তাহলে সব ভেতরে ভেতরে তৃণমূলের বন্ধু হয়ে বসে আছে। বিল পাস করানোর সময় তো তাহলে বলে দেবে ইশারা করে, ওই দিকে ভোট দিবি না, ওই দিন কাজ দিবি না, সহজ হয়ে যাবে। ভাই তাও করছে না কেন? ওরা কোনোদিনই চায় না আপনি কথা বলুন,
ওরা কোনোদিনই চায় না যে দাসী থেকে একটা ছেলে ওঠে, পিছিয়ে বর্গের ছেলে, দাসী থেকে একজন আদিবাসী ছেলে, দাসী থেকে একজন দলীয় ছেলে, দাসী থেকে একটা মুসলিম ছেলে ওঠে, কোন মেডিকেল কলেজে চান্স পায়। ওরা চায় না দাসী থেকে একটা হিন্দু মুসলমান পিছিয়ে বর্গের ছেলে কলকাতা ইউনিভার্সিটিতে ভালো জায়গায় তার কোটায় ভিত্তিতে চান্স পায়। ওরা কোনোদিন চায় না, ওরা সবসময় চায় এই ঝাড়গ্রামের আদিবাসীরা, ওই দলিতরা, ওই মুসলমানরা সবসময় ওই ওখানেই পড়ে থাকুক, ওদেরকে এসে 1000-1200 টাকা মাসে দেবো আর ওর মায়েদেরকে বলে দেবো আর কিছু করার দরকার নেই, ওটাই ওদের চলে না। ওরা কোনোদিন যায় না। আরে না শুভেন্দু অধিকারী বিরোধী করছে না, অর্থাৎ বিরোধী করছে। শুভেন্দু অধিকারী ওখানে স্পেশাল অবজারভার দিয়েছে, বলুন আপনারা নিজের মনকে প্রশ্ন করে। দূরে মাইকের আওয়াজ যাচ্ছে, আমাকে যারা রাত দিন সমালোচনা করে তাদেরকে একটু ঠান্ডা হতে ভালো হতো। শুভেন্দু অধিকারী ওখানে ভোটের সময় 3টে লাশ পড়েছে, কোন জায়গায় লাশ আমি চাই না, কিন্তু বলছি দেখেছেন শুভেন্দু অধিকারী যে বিধানসভাতে এই সব হামলাদের মধ্যে নটোরিয়াস ক্রিমিনালদেরকে দায়িত্ব দিয়েছে, ওর তো আরো বেশি লোক দেবে তো সাম্প্রদায়িক রাজনীতি করছে, ওটা হিন্দু মুসলমানের রাজনীতি করছে, ক্ষমতায় টিকে থাকার পরে ক্ষমতায় আসবে বলে হিন্দু মুসলমানকে ভাগ ভাগ চাইছে। আর নওশাদ সিদ্দিকী হিন্দু মুসলমানের মধ্যে কমিউনাল হারমোনিকে আরো বাড়ানোর চেষ্টা করছে। ওকে তো আমার দরকার ছিল। শুভেন্দু অধিকারী ওখানে কাউকে পাঠিয়েছে না, পাঠাতে কোথায় পাঠাচ্ছে? ভাঙড়ে। কেন কেন পাঠাচ্ছে? যে আমাকে আটকাতে, আমাকে ভয় দেখানো হচ্ছে 26 সালে ভোটে কি হবে, ওরা ডিল হবে। সুযোগ দিলে বলবো না, আগে বলবো না, এই তো আর কম বলবো না, সরি আমি বলছি, সব তুলে দিচ্ছি কম। এখন যতটা আইনের আইনসভার মধ্যে ঢুকে পড়ছে ওটা আইনসভার বাইরে বলবো বলে যাবে। কথা থেকে কেন এটা ভাবতে হবে নিজেরা। আমাদের এলাকায় যে সমস্ত তৃণমূলের বন্ধুরা তাদেরকে জিজ্ঞাসা করবে, আরে একটা ছেলে ওর কিছু এখন মনে আছে না, শুভেন্দু অধিকারীরা 70টা, তো শুভেন্দু অধিকারীর ওখানে ওই সহকর্মীকে দায়িত্ব দিচ্ছে না, আরাবুল কেন ওখানে নিয়ে যাচ্ছে না, ওখানে তো ফাঁকা মাঠ ছেড়ে দেবে শুভেন্দু অধিকারী কেন? কারণ অনেক আছে। কিন্তু নওশাদ সিদ্দিকী নয়, আমার জায়গায় যদি একজন দলিত হতো, আমার জায়গায় যদি একজন আদিবাসী হতো, আমার জায়গায় যদি একজন পিছিয়ে বর্গের হতো, একইভাবে অত্যাচার নেমে আসে, যেটা আমার উপরে নেমে আসে। এরা দিনের শেষে যে পিছিয়ে বর্গের যারা আছে তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না, পিছিয়ে বর্গের যারা আছে তাদের কথা বলবে না, তাদেরকে দাবিয়ে রাখবে, নাহলে চলে যান হরিপালে দেখতে পাবে আদিবাসী ছেলেদের জন্য, ছেলেদের জন্য, আদিবাসী সমাজের জন্য ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, পড়াশোনা করে থেকে হোস্টেল করা আছে, সে হোস্টেল তারা আগে করে আছে। চলে যান ভাঙড়ে মুসলমান মহিলারা ঘর থেকে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, হোস্টেল মাননীয় ডিপার্টমেন্টের টাকায় তৈরি 2016 সাল থেকে বন্ধ হয়ে পড়ে আছে। বারবার আমি চিঠি করছি, বিধানসভায় বলছি, গুরুত্ব করছে না। কারণ কি? ওই হোস্টেলে থেকে 4টে 5টা 10টা 12টা মহিলারা মুসলিম সমাজে কি হবে, পড়াশোনা করবে, প্রতিষ্ঠিত হবে, মহিলারা সমাজ গঠনে ভূমিকা ছেলেদের থেকে পুরো কম রকম অংশে মেয়েরা পিছিয়ে নাই, তারা সমাজকে এগিয়ে নিয়ে যাবে, মুসলিম সমাজের মধ্যে চেতনা আসবে, বিপ্লব আসবে, তারা নিজের অধিকার করে নিতে চাইবে। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাখো, কেন হোস্টেলে থাকতে দেবে না, বন্ধ রাখো। কেন হরিপাল একটা চালাচ্ছে না? হরিপালের আদিবাসীরা ওখানে থাকবে, পড়াশোনা করবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, ওই দান খায় রাখে রাজনীতি দিয়ে তারা মানবে না, তারা ওই দান খায় আদিবাসী বলে আপনার সাঁওতালি মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান দেবে, সেখানে টিচার দেবে না, এ হবে না বলে চিৎকার করবে। ওই জন্য ওই আদিবাসীগুলোকে অশিক্ষিত করে রাখো, এই চক্রান্ত। আর এর বিরুদ্ধে বলে বলে আমাকে কখনো বলে বিজেপির দ্বারা, আবার কখনো বলে তৃণমূলের দ্বারা। সমস্যা হচ্ছে এটা কি জানেন? এক বন্ধু দেখে বলে বিজেপির কাছ থেকে কত নিয়েছো, আর অপর বন্ধু দেখে বলে তৃণমূলের কাছ থেকে কত নিয়েছো। এই প্রসঙ্গে একটা আমি ডিবেটে অংশগ্রহণ করেছিলাম, যেখানে বিজেপির পক্ষে শ্রমিক ভট্টাচার্য স্যার ছিলেন, সিপিএম এর পক্ষে মোহাম্মদ সেলিম সাহেব ছিলেন, আচ্ছা কংগ্রেসের পক্ষে আপনার প্রদীপ স্যার ছিলেন, আর সব ওখানে সব ওনাদের হাজির হয়েছে, আমি ছিলাম। তো প্রথমত আমি বললাম যে আপনারা কংগ্রেসের নেতাকে 60 বছরের উপরে দেশ চালিয়েছে, বাংলায় প্রায় 25 বছর ছিলেন। মোহাম্মদ সেলিম সাহেবকে বললাম আপনার 34 বছর দেশ চালিয়েছে, আর শ্রমিক ভট্টাচার্য সাহেবকে বললাম
বললাম কি আপনারা তো তখন মানে 10 বছর আপনারা দেশ চালাচ্ছেন, আমাকে একটা জিনিস শিখিয়ে দেবেন। বললাম কি? তাহলে আমাকে ওই কি বলে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কিভাবে করতে শিখিয়ে দেন না। আমার তো অনেক টাকা, বিজেপি দিচ্ছে, তৃণমূল দিচ্ছে, রাখবো কোথায়? আজকে খাটের নিচে থেকে বেরোলে দাদা সম্মান চলে যাবে, রাখার তো জায়গা লাগে। তো কথা হচ্ছে দেখুন, আমার কথা ভালো না লাগলে চুক্তি দিয়ে আমার কথা কাটবেন, আমি ওয়েলকাম করবো। আমার বলার কথা যদি ভুলে বলবেন যে ভাইজান এটা আপনি ভুল বলেছেন, আমি কথা দিচ্ছি আমি সেটাকে ভুল স্বীকার করে আমি ভালোটা বলবো। আমার বলার কারণ, চিৎকার করার কারণ এটাই যে সমাজে একটা ভালো কিছু পৌঁছা। আমি চিৎকার করে যদি ভুল বলি তাহলে তো আমার বৃথা, আমার কষ্ট হচ্ছে, তারপর চিৎকার চেঁচামেচি করছি। আমাদের একটা পজিটিভ বার্তা দেওয়া, পজিটিভ বার্তা দিতে গিয়ে যে নেগেটিভ হয়ে যায়, তাহলে আমার যে মেহনত, যে কষ্টটা করছি বৃথা যাবে। কার আদরে করছি? 18 বছর 19 বছর কোটা পার হয়নি, 19 বছরই দেখতে হয়নি, মানে দিনে দিন তার তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। তাদের জন্য এই যে মাঠ ধরে চিৎকার করছি, এই যে সমালোচনা করে অধিকারটা পাচ্ছি, এই যে ভোট যা সিস্টেম যাই দেখছেন মাথা গুলো রাখছেন, আমার অধিকার চাই, যাই বলছেন এই স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ রাখতে বলিদানের জন্য সময় এসেছে। এদের জীবন এটা যে লক্ষ্য স্বাধীন করেছিল দেশে, সেই লক্ষ্য থেকে আজকে দেশের পরিচালনা যারা আছে তারা পরিচালনা করার দায়িত্ব আছে। লক্ষ্য নষ্ট হচ্ছে এদের জন্য রাস্তায় লাগবে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে সংবিধানের মানবতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। প্রীতিলতা আছে, এত প্রীতিলতা আছে কেন? এত আছে কেন? 23 বছর বয়সে 23 বছর একজন মহিলা যে জীবন দিয়ে যে দেশের জন্য কেন কি দিন দেখা দেবো? এই মোদি বড় বড় কথা বলবে আর ওটা মাখুন না কেন বলো নাকি? হচ্ছে তো মোদি বড় কথা বলছে, আমরা বলছি সত্যি আমি দেখেছি মাখন যে লাগাবে তাকে আমাদের পছন্দ লাগবে। এত কথা বলেছে আজকে বিধানসভা, একটা কথা বলেছে শুভেন্দু অধিকারী, বেলডাঙ্গাতে নাকি 50টা মন্দির ভাঙা হচ্ছে। তো আমি এটা দেখতে চাই, এটা আমি খুব ফলো করে কথাটা বলে যাচ্ছি, ওটা সত্যি না মিথ্যা। আর অসত্য যদি কথা বলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা ব্যানার্জির পুলিশ কি অ্যাকশন নিচ্ছে আমরা দেখবো, রেকর্ড রাখুন। আমি এটাকে তলে তলে খোঁজ রাখবো যে এই বক্তব্যটা সত্যি না মিথ্যা। যদি 50টা মন্দির ভেঙে থাকে তার পরিবর্তে কতজন অ্যারেস্ট করেছে, অ্যারেস্ট না করে যদি ছেড়ে দেয় কেন অন্যায় হয়েছে? আর শুভেন্দু অধিকারী যদি মিথ্যা কথা বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে আমি দেখবো। ও যদি কেউ মন্দির ভেঙে দেয় ভালো লাগবে নাকি? সেটাও যেমন এই মন্দির ভাঙার জন্য কতজনকে গ্রেফতার করেছে সেটাও খোঁজ রাখবে। কিন্তু আমি যতটুকু জানি, যতটুকু খবর পেয়েছি, প্রশাসনিক ব্যর্থতার জন্য এই ঘটনা, মানে ওই ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটু যতটুকু আমরা জানতে পেরেছি বা ঘটেছে সেটা প্রশাসনিক ব্যর্থতার জন্য। প্রশাসন যদি যথা সময়ে ব্যবস্থা নিত এই ধরনের ঘটনা ঘটত না। ব্যাপারটা হচ্ছে সমাজে আমরা 2 শ্রেণীর মানুষ। কেউ কেউ বলছে আত্মপ্রতিবাদ করেন, বাংলাদেশে হিন্দুদের নিয়ে প্রতিবাদ আপনার চোখে পড়লো না। আবার একটা দল বলছে ভাইয়া আপনি এত প্রতিবাদ করেন, মুসলমানকে নিয়ে কথা নেই, জবাব আমরা কোন প্রতিবাদটা করি কিন্তু ওনাদের নজরে পড়ছে না। বাংলাদেশ কিছু মানুষের নজরে আর কিছু মানুষের নজরে পড়ছে না কি উত্তর যাবো কোথায়? অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ষড়যন্ত্র। যেভাবে আমরা তখন ভোট আসলে যাবে, ভোট সংবিধানের সম্ভবত 326 নম্বর ধারা দেওয়া আছে, 18 বছর মধ্যে উদ্ভিদ দেওয়া হবে, সে ভোট দিতে পারবে ভারতীয় নাগরিক। আজকে ভোট যাবে, ভোট দিতে কিন্তু আলোচনা কোনো একটা নিমিত্ত, কিন্তু যে বার্তা আমরা দিতে চাওয়ার চেষ্টা করছি সে বার্তাটা যতটুকু দিচ্ছি বা যেভাবে দিচ্ছি সেটা বন্ধ করার চেষ্টা করবো। এরা চাইছে হামুদিনের দল আজকে বিধানসভায় রেজুলেশন পেয়েছে, এটা খুব ভালো কাজ করেছে। এসে বলবাম তাদের কাছে তালিবানের দিদি জিন্দাবাদ বলতে বলবাম। নওশাদ সিদ্দিকীর মতো ছেলে ভারতবর্ষে খুঁজে পাওয়া যায়, ছেলে ওর মতো ছেলে পাওয়া যায় না। তখন ও 1 নম্বর ফুল করেছে, তখন আমার চাচা জানকেও সাইজ করতে হবে।
ছেলে। আর আমি ওখানে যে ঘটনা ঘটেছে, যে তথ্যগুলো পেলাম, যেখানে বলার জায়গাতে এরা চুপ করে বসেছিল, কিন্তু এরা এখানে রেজুলেশন পাস করা হলো। এটা যখন বলছি, ওর মতো বিয়াদব ছিল না, ও বিজেপির কাছ থেকে টাকা চেয়েছে, ওই বলেছে, সেই বলেছে। আমাকে যখন অ্যারেস্ট করেছিল, আপনারা জানেন তো, এই খবর তুলে দিয়েছিল নাকি আমার অ্যাকাউন্টে প্রচুর টাকা এসেছে। আমাকে এখন একটা অফিসার ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে বলছে, আর একটা অফিসারের সামনে বসালো, কোন ব্যাংক বলতে পারবো না, বসে আমাকে কথাবার্তা বলতে বলতে বলো, স্যার না আমার সাথে ভালো আচরণ করেছে, ভাই কি অবস্থা খারাপ আচরণ করেছে। যতটুকু দেখেছিলেন যে জন ভুল ছিল, যে অন্যায় করে কোন অফিসটা আমার সাথে কেউ খারাপ আচরণ করে। বসো বসো। বিগত দিনে বলছি, আজকে বলছি, আগামীতে বলবো, মিথ্যা আশ্রয় নিয়ে না। বলো ভাই, আপনার ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার গুলো একটু বলুন তো। আমি জিজ্ঞাসা করলাম কেন, বলছেন একটু বলুন তো। আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার তো মনে থাকা সম্ভব না। আবার ঠিক করলো, স্যার বলুন না ব্যাংক অ্যাকাউন্ট। আমি উত্তর দিচ্ছিলাম, আমি এরকম দেখে মনে হয় পাগল হচ্ছি আমি। আমার বাড়ির সবার নাম্বার মুখস্থ করতে পারিনি, বড় ভাইয়ের আব্বা আমার ছাড়া কারো নাম্বার আমার মুখস্থ নেই। আমি বলবার চেষ্টা করবো, ওই 10-12 করে ব্যাংকে অ্যাকাউন্ট করবো সম্ভব। আমি দেখুন আমার নাম্বার মুখস্থ নেই, কোন ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট আছে বলে দিতে পারবো। বলা বলবো পাঞ্জাব ব্যাংকের ফুড প্রসেস ব্রাঞ্চ, হরিপাল অ্যাক্সিস ব্যাংকের ব্রাঞ্চ, আর দুটো অ্যাকাউন্ট ছিল, একটা ভোটের সময় বানিয়েছিলাম সেটাও বলেছি, আর একটা কোথাও আমার মনে পড়ছে না, 4টে আমার ব্যাংক অ্যাকাউন্ট। বললাম এই 4টে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এই ব্রাঞ্চ আপনি তুলে দিতে পারেন। আমি তো জানি কোনো তুমি তুলো না, বুঝতে পারবো ভাবতে আমার হবে। এবার তো আরো পেয়ে গেছি তথ্য, যখন বলে দিচ্ছি মনে থাকে, মানুষের মুখ দেখলে তো বোঝা যায়, ভিতর থেকে আরেকটা খুশি খুশি পাও। আমি মনে হয় যাও, তারা বাড়ি যাও, বুঝতে পারবে। ও ব্যাংক তার ব্যাংকের মধ্যে তুলেছে, কি দেখেছে, একটা ব্যাংকে 700 টাকা, একটা ব্যাংকে 3000 টাকা, একটা ব্যাংকে 1,50,000 টাকা, আর ওটা ভোটের ব্যাংক মুখ ফুলিয়ে আসলো, মুখ ফুলিয়ে ঘরে গেল। যেটা বলছি আপনাদেরকে, নিজে মনে করেছে কথা, অনুরোধ আপনাদেরকে, আজকে আমরা যাকে সদস্য করে আমরা বর্তমান ছাত্রদের মধ্যে এই শিক্ষা সামগ্রী তুলে দিচ্ছিল, আপনারা উপস্থিত হয়েছেন। যদি তার লক্ষ্য উদ্দেশ্যটাকে আমরা না বাস্তবায়ন করতে পারি, তাহলে আপনাদের বলবো এটা পালন করা বৃথা হবে। এই যে মূল্যবান সময় আপনারা দিলেন, সব আপনার কাজ করে, এখন আপনাদের শ্রম চুরি করা হচ্ছে, শ্রম চুরি হচ্ছে, আপনাদের বেশি টাকা কম দিচ্ছে, এই টাইমটা তো আপনার কাজ করতেন। আপনারা ধরতে গেলে এখন 200-300-400 টাকা লস করেছেন, তো এই লসটা আপনাদের দিতে হবে যদি না লক্ষ্য উদ্দেশ্যটাকে আপনারা না বাস্তব জীবনে প্রয়োগ করতে পারেন। শহীদ ক্ষুদিরামের লক্ষ্য উদ্দেশ্য কি ছিল? অন্যায়ের প্রতিবাদ করা। তখন অন্যায় যারা করত ব্রিটিশ করত, এখন অন্যায় যারা করছে সরকার করছে। এখন ক্ষুদিরামের উত্তরকে আমাকে এখন ব্রিটিশ যারা হয় এই সরকার তাদের বিরোধিতা করতে হবে। অন্যায় যেটা ভালো কাজ করবে তারা আমরা সাধুবাদ করবো, আর না হলে ওই বছর একটা লকডাউন দিতে হবে, অবশ্য সমাজ আজকে বলো ভোটের সময়, যেটা আমাদের সাহেব আছেন এখানে আছে সাব ইন্সপেক্টর, প্রায় 9.5 সাব ইন্সপেক্টরকে ভোটের সময় চেঞ্জ করে দেবেন তো। হ্যাঁ, আর মমতা ব্যানার্জি বলেছিল নিজের জেলাতে পশ্চিম দেবো, বলে অনেক কিছু দেয়, বাস্তবে হয় না। 9.5 মতো সাব ইন্সপেক্টর এখন মুর্শিদাবাদের তাকে এখন বিধাননগরের বিধাননগরেরটা মুর্শিদাবাদের এখন দুনিয়া আরে ভোট হয়ে গেছে তাদের জেলায় পাঠিয়ে দাও, এটা করছে না। আর আমাদের কিছু হলে পুলিশে মন্দিরের ঘন্টা সবার শাসক বলছে, দিল্লিতে বলছে, বাংলায় যে সব থেকে বেশি তোলাবাজি অনলাইন করে যাদের কাছে অঞ্চল জেনে থাকলো, তারা আবার পুলিশের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আবার পুলিশ ওদেরকে প্রোটেক্ট করে। বুঝতে পারছেন তো, ভারতের পুলিশ নিয়ে ভাবতে হবে। আজকে পুলিশের পশ্চিমবাংলায় প্রায় 1.5 লক্ষ সৈন্য পদ আছে, থানা বেড়ে যাচ্ছে, বাংলাদেশ 8টা থানা করেছে। আমি বলছি পাড়ায় কেন আমি সবসময় ইন্টারেস্ট পুলিশ সোসাইটি হার কিন্তু সময় কথা বলবে, মানুষ না ভোট দিতে পারবো না। আমার ইন্টারেস্টটা কি, যদি পাড়াতে পাড়াতে থানা হয়, থানা বাড়বে, থানা বাড়লে কি হবে, থানার পুলিশ বেশি আসবে, পুলিশ বাড়লে কোথা থেকে আসবে, আপনার পরিবার থেকে তো চাকরি করবে।
এটা আমি চাই। পুলিশ কম কমে যাচ্ছে, থানা বেরিয়ে দিচ্ছে। এক একটা পুলিশে কতক্ষণ ডিউটি? 8 ঘন্টা সে ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে। কোনো জায়গায় আমি প্রতিবাদ সমাগম হলে দেখবেন সবার শেষে আমি চালা দিই সবাই, এই তাড়াতাড়ি বাড়ি যাও। আপনারা তো ভাবছেন ভাজে নাকি ভয় পাই নাকি, কেন সব পাঠিয়ে দিচ্ছে। সেদিন কলকাতা যারা গিয়েছিল তারা বলি এই তোমরা এখন একটা দাঁড়িয়ে আছো, আমি তো জানি আমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবো চাকরিতে ততক্ষণ ডিউটি করতে হবে, কিছু করার নেই। হয়তো সে নাইট ডিউটি করেছে, আমাদের ডিউটি করেছে, যে আমরা আগে আগে চলে যাও, একটু শান্তি রেস্ট পাবে। আমাদের পরিবারের বাইরে কি পুলিশ? এই বলুন না ভাই, আমরা তো একটা পরিবার, আমরা পুলিশকে কিসের জন্য রেখেছি ভাব বুঝতে হবে। আমরা আমাদের মাইনে দিয়ে ট্যাক্সের টাকা দিয়ে আমরা পুলিশ ব্যবস্থাকে রেখেছি। আমরা এই দাসপাড়াতে যে যার কাজে ব্যস্ত, এই ডুমজুড়ে লাখো লাখো মানুষ আছে যে যার কাজে ব্যস্ত, কোনো অন্যায় অনাচার হলে আমরা এখানে 30 জন কি 25 জন একটা পুলিশকে রেখে দিয়েছি। মাইনে দিয়ে আমরা রেখেছি, আমরা মাইনে দিয়ে যে 25 জন মিলে এখানকার যে সমস্ত সমস্যা হবে ওরা গিয়ে সমাধান করবে, এই দায়িত্ব আমার। এদের উপরে কিনে কিছু মন্ত্রী মানুষ আমাদেরকে প্রতিনিধি রেখেছি, ভালো করে বুঝবেন কি করেছি। পুলিশের ওপরে কে আছে? মন্ত্রী পরিচালনা করে, আমরা আমাদের আবার প্রতিনিধিকে ওপরে রেখে দিয়েছি, পুলিশ না ফুল কাজ করে। এই সুন্দর সিস্টেম থেকে আজকে কি করছে? শাসক ভেঙে তছনছ করে দিচ্ছে, শাসক ভেঙে দিচ্ছে, পুলিশকে পুলিশের কাজ করতে দিচ্ছে না। আমাদের কি করতে হবে? এটাকে রিফর্ম করতে হবে, আমাদেরকে এটাকে ঠিক করতে হবে, আমাদেরকে আরো ভালো করে করতে হবে। যে আমাদের পুলিশের নিয়ম বানাতে হবে, তাদের দিয়ে দিতে হবে, তাদের লোকাল এলাকায় যাতে সুপুষ্টি করে কোনো প্রতিষ্ঠান থেকে থাকে যতটা সহজে তাদের ফ্যাসিলিটি দেওয়া যায়, সেটার ব্যবস্থা আমাদের কি করতে হবে? তো সেই জন্য চিৎকার করতে হবে। সেই চিৎকার করতে গেলে দু রকম ভাবে হবে। এই রাস্তায় একটা চিৎকার হলো, আর আমি একটু আগে চিৎকার করেছি কোথায়? বিধানসভায়। দুটো চিৎকার করার জায়গা, যদি দুটো জায়গায় আপনার চিৎকার করার ঠিকঠাক লোক থাকে বা সংখ্যা থাকে, আপনি যেটা বলবেন সেটা করতে বাধ্য হবে। এবার আপনারা ডিসিশন নেন আগামী দিন কি করবেন। ওই মাঠে ঘাটে চিৎকার করবেন, আর ভেতরে যেগুলো বাড়াবার সময় আসছে সেটা আপনাদের উপর নির্ভর করছে। ভাই অনেক বলতে ফেললাম। আজকে আর একজন মহান ব্যক্তি, আজকে আরো 3টে দিন আছে স্মরণীয়। একটা হচ্ছে ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেবের জন্মদিন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ সাহেব শুধুমাত্র ডক্টরেট করেননি, তিনি পিএইচডি নিয়ে অ্যাডভোকেট ছিলেন। তিনি অ্যাডভোকেট ছিলেন, তার জন্মদিনটাকে সামনে রেখে যদি দেশের প্রথম রাষ্ট্রপতি, সেই স্মরণের জন্য আজকে অ্যাডভোকেট ডে। তো আমরা এই মঞ্চ থেকে আইন পেশার সাথে যারা যুক্ত, এই সমস্ত অ্যাডভোকেট যারা আছেন প্রত্যেককে আমরা স্মরণ করছি, তাদের সোসাইটির জন্য কন্ট্রিবিউশনকে আমরা রেসপেক্ট করছি, এবং সাথে সাথে আমাদের মঞ্চ থেকে শ্রদ্ধেয় সম্মানীয় আমাদের দেশের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ সাহেবকে আমরা স্মরণ করছি। আর একটা কি আছে? বিশ্ব প্রতিবন্ধী দিবস, ডিসেম্বর। একটা তো আপনি জানেন হয়েছে, আজকে বিশ্ব প্রতিবন্ধী দিবস হচ্ছে প্রতিবন্ধী দিবস। আমার পর রাত কেন যেমন ভাইতে আমি ঠিক এই কিছু কিছু এমন প্রশ্ন করি, এরা উত্তর দিতে পারে না, আর উত্তর না দিতে পারলে আমি এটাকে চিৎকার করি, বলে প্যারাটা চুপ করে। আপনি এখন ভারত পশ্চিমবাংলা সরকারকে জিজ্ঞাসা করুন, এই 2024 সালের নিরিখে কজন প্রতিবন্ধী আছে? যদি বলতে পারে, আপনাকে আমি বলছি, যদি বলতে পারে চ্যালেঞ্জ দিচ্ছি, যদি বলতে পারে যে 2024 সালের নিরিখে এক্সাক্ট ফিগার, কেমন এক্সাক্ট ফিগার ধরে ধরে আজকে জন্ম হলো, ঠিক প্রতিবন্ধী হয়ে জন্ম, তারটা বলছি না, তাও আমি বলে দিচ্ছি 18 বছরের মধ্যে কত প্রতিবন্ধী আছে, বলতে পারলে আমি আমার সদস্য পদ করে আমি দেখি কি ইস্তফা দিয়ে দেবো। মানে একটা সরকার চলছে, সেই সরকারের কাছে তথ্য নাই আমাদের রাজ্যে 2024 নিরিখে সাপেক্ষে কতজন প্রতিবন্ধী আছে, কিন্তু আজকে ওনারা প্রতিবন্ধী উদযাপন করেছে। আমরা যদি না জানি আমাদের রাজ্যে কতটা প্রতিবন্ধী আছে, তাদেরকে ফ্যাসিলিটিস কিভাবে দেবো? তাদের জন্য অনেক করছি, তাই করছি, আমি করছি, চিৎকার করছে, কিন্তু এক্সাক্ট কতজন প্রতিবন্ধী আছে সেই তথ্যটা আমার নেই, কিভাবে তাদের পলিসি বানাবো? এইগুলো বলে বলি হয় আমার উপর রাগ। ওখানে এসে চুপ করে বসে থাকবে, সই করবে, মাসের শেষে 1,21,000 টাকা নেবে, চলে যাবে, মানে মধ্যে চা খাবার কাছে বসে। এটা ওরা চায়, ওরা চায় না বিধানসভার মধ্যে দাঁড়িয়ে থেকে নওশাদ সিদ্দিকী প্রতিবন্ধী ভাতার জন্য কত বছর প্রশ্ন করেছিলাম, যে পশ্চিমবাংলার কথায় 2022 প্রশ্ন করেছিলাম যে 2022 সাপেক্ষে পশ্চিমবাংলায় প্রতিবন্ধীদের সংখ্যা কত, মন্ত্রী 2011 জায়গা দিতে পারে।
ওনার কাছে আমি তো আজকে প্রতিবন্ধী দিবস, প্রতিবন্ধীদের অনেক কিছু আছে, অনেক প্রয়োজন আছে, অনেক কিছু হওয়া দরকার, অনেক পরিবর্তন হওয়া দরকার। দুর্ভাগ্যের বিষয় সরকার যখন সরকারিরা কি উন্নয়ন করবে। তো আপনাদের বলবো আমরা আপনার প্রতিবন্ধী ভাইদের যারা মনে হচ্ছে 40% উপরে, এখন মনে হচ্ছে 40% উপরে, 50 বা 40, আপনার যারা প্রতিবন্ধী পার্সেন্টের উপরে প্রতিবন্ধী তারা মাসিক 1000 টাকা করে মানবিক ভাতা হিসাবে তারা পায়। যদি আপনাদের কেউ পেয়ে থাকে লোকাল ব্লকে যাবেন, এই একটা ফর্ম আছে, এই ফর্মে দেখবেন অনেক কিছু বক্সা দেওয়া থাকে, ফর্ম ভরে কি করবেন ব্লকে জমা দেবেন। দেওয়ার সময় জেরক্স করে ভিডিওকে বলবেন একটা রিসিপ্ট রাখা, কি করবেন ফর্মের ফর্ম পেজটা জেরক্স করে বলবেন ভিডিওকে কি বলবেন আমি এটা জমা করছি, আমাকে একটা রিসিপ্ট প্রমাণপত্র দাও। 1 মাস ওয়েট করবেন, যদি না চালু হয় আবার যাবেন ভিডিওতে বলবেন আমি তাহলে যে এটা আমি জমা দিয়ে গেছিলাম আমার খবর কি, আমার পরিবার খবর কি, কিছু তো একটা বলবেন। যখন দেখছেন যে পজিটিভ কিছু পাচ্ছেন না, এই তো আছে আমাদের, এদের সাথে যোগাযোগ করে আমার কাছে পাঠাবেন। আমি আপনাদের সাথে কথা দায়িত্ব নিয়ে বলছি, আপনার পাড়ার এক প্রতিবন্ধী ভাইয়ের জন্য আমি আমার মূল্যবান সময় নষ্ট করে মিনিস্টারের কাছে গিয়ে জবাবদিহি করবো, যেটা আমরা হচ্ছে না। আমার সময় তো এই জন্যই আয়োজন করছি। আর 1 লাখ আবু কে নিচে সব হয়েছে তো ব্যানার্জি যাবে বন্ধন বসু মহাশয় ছিলেন 1 লাখ বসো বসো বসো। আমি ওনার থেকে আরো 10 টাকা বেশি পাই তেলের জন্য, আমি একটা কাউন্ট দিচ্ছি এটা বলে দেন। তো আমার 1,21,000 টাকা এটা আমার মানে আমি না খরচ করলেও কল্যাণ কমিটির টাকা থেকে 1 টাকাও 1 পয়সাও না দেয় অপরাধ হয় কোনে দিয়ে হলো না, কালকে যদি টাকা চাইতে শুরু করে দিন ওনার কাছে, এটা ওনার জন্য গাড়ি ভাড়া তেল খরচ হ্যান ত্যান সব মিলিয়ে ওনাকে দেয়, ওনার দিয়ে দিয়ে সব রাখতেন, এই জন্য উনি পান, আমারও সে নাকি পাবে। তো আমি আমার টাকা কোথায় খরচ করি না করি, আমি এদের থেকে 1 পয়সা নিই না, যেটা আমি পাই সমস্তটাই সমাজের জন্য আমি দিই। তো কোথায় খরচ করি না করেছি, কোথায় কোথায় খরচ করেছি, আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে লিখিত আকারে আমাদের মানুষদের বাড়িতে থামিয়ে ভরে ভরে পাঠাবো চিন্তা ভাবনা আছে, আর নাহলে ব্যানার করে দেবো, আর সাধারণ মানুষের জন্য এটাতে আমি ফেসবুকে আপলোড করে দেবো, সোশ্যাল সাইটে দিয়ে দেবো আপনার। আমি আবার বলছি, যদি কেউ 1,21,000 মধ্যে 1 পয়সাও না সমাজকে দেয়, সে ঠিক অপরাধী নয়। মনে রাখবেন যেটা আমাকে ইচ্ছা করবে না তাকে ওই 60 টাকা দাও কিছু। সকালে ভালো থাকবেন, সকালে ভালো থাকবেন। তো মনে আছে তো আমি কি বললাম, লাইভ একটা নির্দিষ্ট 1 সপ্তাহের মধ্যেই ঘোষণা হতে পারে, দেখতে হবে, আপনারা একটু দেখবেন। এই জন্যই বলছি যারা আমাকে নিয়ে সমালোচনা করে যা করে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি সমালোচনা করুন, আমি সমালোচনাকে ওয়েলকাম করি। তো যত সমালোচনা হবে ভুলটা তত রেকটিফাই হয়। আমি আমার বক্তব্য বলতে কিন্তু ভুল বলেছি, বলে থাকতেই পারি, ইচ্ছাকৃত ভাবে অনিচ্ছাকৃত ভাবে, তাহলে আমার সমালোচনা হলো বক্তব্য ঠিকঠাকটা সেটা হলো, এর পরে যেখানে বক্তব্য দেবো ভুলটা বলবো। তো আমি সমালোচকদেরকে ওয়েলকাম জানাই, স্বাগত জানাই, বিনা করে। তবে একটা কথা বলি, শেষ করবো, আমার আলিয়া ইউনিভার্সিটি আমার প্রফেসর আমাদেরকে একটা, তিনারা সবসময় আমাদেরকে পজিটিভ কথা বলতেন, তবে যেটা আমি ভুলতে পারিনি চির মানে সবসময় মাইন্ডে যেতে থাকে সেটা হচ্ছে আমাদের প্রফেসর বলেছিলেন যে ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম এনিবডি, যে কোনো জিনিসের উপরে তোমার অধিকার আছে, তুমি যে কোনো বিষয় যে কোনো ব্যক্তি তুমি সমালোচনা করতে পারো। আমাদের দেশ আমাদেরকে এত পাওয়ার দিয়েছে, আমরা কিন্তু রাষ্ট্রপতির সমালোচনা করতে পারবো, কিন্তু রাষ্ট্রপতির গায়ের কালার দিয়ে ওই অপদস্থ এক বিধায়কের মতো সমালোচনা করতে পারি না। আমাদের দেশ রাইট দিয়েছে রাজ্যের রাজ্যপালের সমালোচনা করতে পারবো, আমাদের দেশ রাইট দিয়েছে চিফ মিনিস্টার সমালোচনা করতে পারবো, আমাদের সংবিধান রাইট দিয়েছে এনাদের শহীদদের রক্তের বিনিময়ে, এনাদের রক্তদানের বিনিময়ে যে অধিকার আমরা পেয়েছি মোদির সমালোচনা করতে পারবো, আর করি আমরা। মমতা ব্যানার্জিও আমরা সমালোচনা করি, কিন্তু সমালোচনা করতে গেলে কি করতে হবে, ওই বিষয়ে জ্ঞান হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। ইউনিভার্সিটি কলেজের যে জ্ঞান নয়, যে বিষয়টা পার্টিকুলার যেমন সমালোচনা যেটা বলি, এই নবান্নের ভবন নবান্নটা আপনাদের জন্য তৈরি হয়েছে,
ওটা বলা বাড়ি কেড়ে নিয়েছে, এই যে সমালোচনা করছে ওটা ফিরিয়ে দেওয়া হোক। কাপড় ব্যবসায়ীদের জন্য গার্মেন্টস শিল্পের সাথে যারা যুক্ত তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। সমালোচনা তো এটা আমার জ্ঞান আছে বলে করছি। যদি কেউ আমার কথাটা কেটে দেয় যেটা কাপড় ব্যবসায়ীদের জন্য হয়নি, তাহলে আমি ভুল স্বীকার করে নিয়ে তারা যেটা তথ্য দেবে বলবো। তবে ভাই সঠিক তথ্য দিতে হবে। নওশাদকে ওই হাইকোর্ট টাকায় বাঙালিকে হাইকোর্ট টাকা হবে না, কিন্তু বাঙালিকে হাইকোর্ট টাকা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সমালোচনা আলোচনার মাধ্যম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। তবে সেটা হোক সবটাই গঠনমূলক। আমার কথাবার্তা, কাজ কাম, চলাফেরা যা হবে পজিটিভ, ইনক্লুসিভ, পজিটিভ। যে আমার দ্বারা অন্তত আমি আমার দ্বারা এটা খারাপ হয়ে যায়। যেমন একটা বলছি, আমি এখানে যারা আছেন ম্যাক্সিমাম মানে কি বলবো, সত্যি সত্যি ভাববো আমাদের আপনারা কেন বুঝতে পারেন না? হাওড়া জেলার মানুষ যদি দাসী বলি, দাসীর মানুষ প্রত্যেক দিন অন্তত প্রত্যেক দিন লাখ ৫০ টাকা থুতু ফেলে দেয়। এছাড়া দাসীরা ডুমজুর বলে আমরা ভুল হচ্ছে। ডুমজুর বিধানসভার মানুষ প্রত্যেক দিন লাখ ৫০ টাকা কি করে? থুতু ফেলে দেয়। সব দেখো না, কে রজনী দিচ্ছি, হ্যাঁ যে হচ্ছে তো ভুল বললাম নাকি? একটু ভাবো, যদি প্রত্যেক দিন ৫ লাখ টাকা থুতু ফেলে দেয় দাসীর মানুষ, এক মাসে কত ভাবো, আর এক বছরে কত টাকা হচ্ছে? হসপিটাল তো আপনারাই তৈরি করবেন, ইউনিভার্সিটি আপনারাই তৈরি করতে পারবেন, কিন্তু এই সচেতনতা আমাদের মধ্যে আসছে না। আমি তাও বলবো খাওয়া বন্ধ করুন, তারপর আমার কথা কতটা শুনবেন বলতে পারছি না। ভাইয়ের অন্য কিছু করুন, যা খেয়ে দেবে, কিন্তু রেঙ্গা না খেলে জানতে শান্তি হবে না। হ্যাঁ, তাই আমি বলবো আপনাকে বন্ধ করুন। তারপরে বলছে খেয়ে যে থুতু ফেলে কি ক্ষতি করে ফেলবে দেখবেন। আমার বাড়িতে দেখবেন বাথরুম যারা আসে শুধু ছেলে ছেলেকে দিয়ে চাচ্ছি, যেখানে সেখানে থুতু ফেলছেন, পরিবেশ দূষণ হচ্ছে, রং খারাপ হচ্ছে, শাসনের যা হওয়া হচ্ছে। তাই আমি আজকে এখানে এসে বলবো, সংবিধানের কথা সবাই চর্চা করে। সংবিধানের 1976 সালে 42তম সংশোধনীতে একটা সাবজেক্টকে অ্যাডাপ্ট করা হয়, ইনক্লুড করা হয়। সাবজেক্টটা কি? ফান্ডামেন্টাল ডিউটিস, আমাদের মৌলিক দায়িত্ব, কর্তব্য বা দায়িত্ব। কি বলে? ফান্ডামেন্টাল ডিউটিস। তো আমি বলবো আমাদের তো ফান্ডামেন্টাল যে আমাদের ডিউটিস আছে সেগুলোকে মানতে হবে, সেগুলিকে বজায় রাখতে হবে। এবং আমাদের এই সমস্ত যেগুলো করছি আস্তে 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 নিজের ঘর থেকে শুরু করুন না, যে এগুলোকে আস্তে আস্তে রিফর্ম করতে হবে, পরিবর্তন করতে হবে। দেশ আমাদের, এই দেশকে শহীদ মানে এই দেশকে স্বাধীন করতে গিয়ে আপনার আমার বাড়ির লোকেরা শহীদ হয়ে গেল। এই দেশের ক্ষতি হোক আমি চাই না। একদিকে বিনয় মদন দিনে, একদিকে ফুলপুরা, একদিকে আশরাফুল্লাহ, একদিকে বিরসা মুন্ডা, একদিকে শহীদ ক্ষুদিরাম, আর একদিকে আপনার আমাদের শ্রীরামপুরে গোপীনাথ সাহা, তিনিও তো বাংলা বয়সের জীবন দিয়ে দিয়েছেন। ওরা কেন কেন আছে? হুমকি চুমকি উপেক্ষা করে কেন এসেছে? দাগ দেখা যাবে, তাই তো? তো সেই সময় আমাদের যোদ্ধাদেরকে ব্রিটিশরা অনেক ভয় দেখিয়েছে, অনেক চমকেছে, অনেক ধমকেছে। কিছু মানুষ চিঠি লিখে ক্ষমা চেয়ে নিয়েছে, হুজুর আমি আর লড়াই করতে পারবো না। আর বাকিরা এই তো এই সমস্ত বীরেরা পিছপা হয়নি। যদি পারে আলিপুরে চলে যাবে, মিউজিয়াম করে দিয়েছে। যদি ওটা রিকোয়েস্ট চলছে, আপনারা একবার যে দেখে আসবেন। আলিপুর দুটো প্রেসিডেন্সি জেল ছিল, আর একটা আলিপুর জেল ছিল, তো প্রেসিডেন্সি জেলটা চলছে আর আলিপুরটা সেন্ট্রাল জেল থেকে মিউজিয়াম চলছে। ওখানে আমি গিয়েছি। ওখানে গিয়ে দেবেন একটা জায়গা আছে যেটা বলে ফাঁসি কাট, মানে ওরা সহজ ভাষায় ফাঁসি কাট মানে ওখানে ফাঁসি দেওয়া হতো, এরকম একটা জায়গা। ঠিক এখানে ফাঁসি কাট দেওয়া হতো। আর আমাদের বাড়িগুলো আছে এগুলো ঠিক এই কর্নারে ঘর আছে, আর এইদিকে সব জানালা করা আছে। তো আমাদের যে গাইড ছিলেন, যিনি জানালা দেখাচ্ছেন, আমি জিজ্ঞাসা করলাম, ও ওখানে জানালা, এখানে ফাঁসি, স্বাভাবিকভাবে আমরা কি জানি সেখানে ফাঁসি দেবে, একটু ঘিরে খাই ভালো অন্য কোনো দেখতে পাই। বলছে এটাই তো ব্রিটিশদের অত্যাচার হতো, আমাদের বীর যোদ্ধাদেরকে ফাঁসি দিত আর অন্য অন্য বীরদেরকে নিয়ে এসে দেখা, ওই দেখো তোর ভাই চলে যাচ্ছে, তোর দাদা কাকা জ্যাঠা মামা চাচি মাসি পিসি সবুজ খালা, ওই ফাঁসি দেওয়া হচ্ছে, তোকেও দেওয়া হবে, তুই এখনো পর্যন্ত ক্ষমা আছে আমাদের দালালি কর। কিন্তু আমাদের বীর যোদ্ধারা, এই বীরেরা কিন্তু মাথায় হাত করেনি। কি করেছিল? জেলের মধ্যে রেখেছে। আর ফেব্রুয়ারির 18 তারিখে ঘোষণা হয়েছে যে 1 তারিখে মার্চের 1 ডেট ভুলে যাচ্ছে, এক্সাক্ট মনে পড়ছে না, মানে 1 সপ্তাহ 10 দিন 15 দিনের মধ্যে ফাঁসি হবে।
ডেট ঘোষণা হয়ে গেছে, স্বাভাবিকভাবে কি বলবো, ওরে বাবা মরে যাবো সব সময় করবো না। 15 দিন পরে আর ফাঁসি দিয়ে দেবে। কিন্তু আমাদের দেশ যোদ্ধারা সেও কিন্তু 20 বছরের কথা পার করেনি, চলে যাবে যে ওনাদের পরিবার আছে এখনো। আপনার ক্ষেত্র পরিস্থিতি সম্ভবত গোপীনাথ শাহ শ্রীরামপুরে যে কথা বলে আছেন, অন্তত তিনি ভয় পেয়ে যাননি, কসরত করেছে। এখন যেটাকে আমরা জিম বলি, তিনি শরীরের কসরত করে 5 পাউন্ড বাড়িয়ে দিয়েছিল, ব্রিটিশদেরকে বুঝিয়ে দিয়েছিল তোমাদের লাল চোখকে আমরা অপেক্ষা করি, তোমাদের লাল চোখ স্বাধীনতা সংগ্রাম থেকে আমাদেরকে পিছিয়ে দিতে পারবে না। তাই তাদের ইতিহাস আমরা পড়েছি, এই তৃণমূলের বিজেপি লাল চোখ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আমরা পরিবর্তন করবো, যেখানে বড় ছোট নিজ ছোট প্রত্যেকের ধর্ম জাত ভিন্ন নির্বিশেষে প্রত্যেকের অধিকার নির্বিশেষে থাকবে। ধন্যবাদ।